একটা পার্টি অনুষ্ঠানে নাচ গান করতে হবে বলে ৫ জন ছেলে আমাকে একটি পার্টি অনুষ্ঠানে নিয়ে গেল। সেখানে আমি গিয়ে দেখলাম পার্টি অনুষ্ঠান তো দূরের কথা, সেখানে কিছুই নেই। তারপর তারা আমাকে একটি রুমে বসতে দিল। কিছুক্ষণ পর তারা আমার সাথে এমন কিছু করল যা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি গল্পটি শুনে তোমরা অনেক মজা পাবে। গল্পটি শোনার পূর্বে বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমার নাম মনিকা, আর আমার বয়স তখন মাত্র ২২ বছর। আমি গ্র্যাজুয়েশন করেছিলাম, কিন্তু আজকাল স্নাতক কিছুই নয়। বিএড করার পরও মানুষ ডিগ্রি হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এটার সঠিক ধারণা আমি তখনই বুঝতে পারি যখন আমি চাকরি খুঁজতে বের হলাম। প্রতিটি কোম্পানির সামনে তরুণ তরুণীদের একটা বিশাল লাইন। এমতাবস্থায় আমার মতো একটা মেয়ে কোথায় চাকরি পাবে, যার না আছে কোনো অভিজ্ঞতা, না আছে বড় কোনো ডিগ্রি? কিন্তু একটা চাকরি এই মুহূর্তে আমার খুব প্রয়োজন ছিল। কারণ বাবার মৃত্যুতে আমাদের শিরদাঁড়া ভেঙে গিয়েছিল। বাড়িতে বাবাই একমাত্র উপার্জনকারী ছিলেন, আর আমরা ৩ বোন অবিবাহিত ছিলাম। আমার বড় বোন শিক্ষিত ছিল না, তাই রোজগারের দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে। আমি যখন বাড়ি থেকে বের হলাম, তখন আমি বুঝতে পারলাম বাইরের জগৎটা কত কঠিন। এখন বুঝতে পারলাম বাবা কত কষ্ট করে আমাদের মুখে খাবার তুলে দিতেন। বাবার প্রতি আমার সবসময় রাগ হতো যে তিনি আমাদের ইচ্ছা পূরণ করেন না। আমার রাগে মন খারাপ হয়ে যেত। তবুও তিনি আমাকে খুব আদর করে বলতেন, মা, চিন্তা করিস না, একদিন তোরও ভাগ্য ফিরবে। কিন্তু সেদিন আর এলো না। একদিন বাবা ঘুমের মধ্যে মারা গেলেন। যখন সকালে আমরা বুঝতে পারলাম যে বাবা আর আমাদের মধ্যে নেই, তখন আমরা বুঝতে পেরেছিলাম যে বাবা আমাদের জন্য কতটা জরুরি ছিলেন। অন্তত তিনি আমাদের লোকের কুদৃষ্টি থেকে রক্ষা করতেন। আর খাবারের মতো মৌলিক জিনিস থেকে বঞ্চিত ছিলাম না। বাবার মৃত্যুর পর কয়েকদিন পর্যন্ত আমাদের প্রতিবেশী ও পরিবারের সদস্যরা আমাদের সাহায্য করেছিল। কিন্তু ধীরে ধীরে সবাই যার যার জীবনে ব্যস্ত হয়ে পড়ল। আজকের যুগে কে কাকে খাওয়াতে পারে? আমি চাকরির খোঁজে বাড়ি থেকে বেরোতে বাধ্য হয়েছিলাম, এবং আমি বুঝতে পেরেছিলাম যে বাইরের জগৎ নারীদের জন্য কতটা কঠিন। আমি কোনো কোম্পানিতে চাকরি পাইনি। প্রতিটি কোম্পানির বাইরে হাজার হাজার যুবক দাঁড়িয়ে আছে। তারপর আমি বাধ্য হয়ে একটি প্রাইভেট স্কুলে একটি চাকরির জন্য গেলাম। সেখানের অবস্থা আরও খারাপ। অর্ধেক দিনের বেশি কাজ করার পরিবর্তে মাসে মাত্র ৬,০০০ টাকা পাওয়া যেত। সংসার খরচেই এসব টাকা লেগে যেত। এতেও স্কুলের মালিক আমাকে আমার অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করলে আমি চুপ হয়ে যেতাম, অনেক খোঁজাখুঁজি করেও। তারপর একদিন হঠাৎ স্কুলের মালিক আমাকে চাকরি থেকে বের করে দেয়। এখন আমি কি করব বুঝে উঠতে পারছি না। অনেক খোঁজাখুঁজি করেও কোনো কাজ পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পর আমার এক বন্ধুর ভাইয়ের মাধ্যমে আমি একটি পিৎজা হাউজে ওয়েটারের চাকরি পাই, যেখানে সারাক্ষণ পুরুষ মানুষের ভিড় লেগেই থাকত। সেখানে তারা আমাকে একটা কালো রঙের কোট দেয়। প্রতিদিন সেটি পরে আমাকে ডিউটিতে যেতে হবে, যার উপরে পিৎজা হাউজের নাম লেখা ছিল। পরের দিন থেকেই আমাকে কাজের জন্য ডাকা হয়েছিল। পিৎজা হাউজের মালিক ওয়েটারের নামে একটি আধুনিক মেয়ে চেয়েছিলেন। মেয়েটিকে দেখতে যাতে অনেক সুন্দরী হয়, যার কাঁধে ছোট চুল ছড়িয়ে থাকবে, এবং সে যেন অনেক মেকআপ করে ডাইনিং হলে দাঁড়িয়ে থাকে। তাদের সমস্ত শর্ত মেনে আমি ইউনিফর্মটি আমার ব্যাগে রেখে বাড়ি ফিরে এলাম। আমি তখনও ঠিক করতে পারিনি যে আমি এই কাজটি করতে চাই কিনা, কারণ এটা আমার জন্য খুব কঠিন কাজ। বাবা থাকতে আমাকে কখনই প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোতে হয়নি। আর এত আঁটো-সাঁটো পোশাক পরে এত মানুষের মধ্যে পিৎজা হাউজে দাঁড়িয়ে থাকাটা আমার জন্য খুবই অস্বস্তিকর কাজ ছিল।
কিন্তু অভাব আর প্রয়োজন একজন মানুষকে সবকিছু করতে বাধ্য করে। আমি যখন সেখান থেকে বাড়ি ফিরে আসি, তখন আমার মা দরজার দিকে উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে তার চোখে জল চলে আসলো। আমি আমার মাকে জিজ্ঞেস করলাম যে, মা, তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? তখন মা কাঁদতে শুরু করে বলল, মা, কারেন্টের মিটারের লোকেরা এসে আমাদের মিটারের লাইন কেটে দিয়ে গেছে। মায়ের কথা শুনে আমার হৃদয় কেঁপে উঠল। এখন খুব গরম, কারেন্ট ছাড়া বেঁচে থাকা খুব কঠিন। কিন্তু গত 2 মাস ধরে আমরা বিল দিতে পারিনি। সম্ভবত সে কারণেই আমাদের মিটারের লাইনটা কেটে দিয়েছে। মায়ের চোখের জল আমাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করে। আমি মাকে বললাম, মা, আমি একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়েছি। কাল থেকে আমার জয়েন। মা আমার মাথায় হাত রেখে বললেন, এখন তুই আমাদের ভরসা। আর তোকেই তোর 2 বোনের বিয়ের ব্যবস্থা করতে হবে। মা আমার কাঁধে একটি ভারী দায়িত্ব দিয়ে দিলেন। আমি ভাবছিলাম কিভাবে আমি এই দায়িত্ব পালন করব। কিন্তু আমাকেই এই দায়িত্ব পালন করতে হবে। মা জিজ্ঞেস করেছিলেন আমি কোথায় চাকরি পেয়েছি, কিন্তু আমি তাকে বলতে চাইনি আমি কোথায় চাকরি পেয়েছি। তাই আমি মাকে বললাম যে আমি একটি বড় কোম্পানিতে একটি ভালো পোস্টে চাকরি পেয়েছি। আমার কাজের সময় ছিল বিকাল 3টা থেকে রাত 11টা পর্যন্ত। আমি অনেক কষ্টে মাকে এই কথাটা বলেছিলাম। আমার চাকরির সময় জেনে মা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললেন যে, এটা কোন কোম্পানি যেখানে বিকেল 3টায় তোকে কাজে ডাকে? আমি মিথ্যা বলেছিলাম যে এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। এখানে 24 ঘন্টা কাজ চলে। এই সময়ে আমাদের টাকার এত প্রয়োজন ছিল যে তিনি আমাকে প্রশ্ন করার পরিবর্তে আমার মা আমাকে প্রচুর আশীর্বাদ করলেন। পরের দিন দুপুর 2টায় পিৎজা হাউসের জন্য বেরিয়ে পড়লাম। আমি কি জানতাম এখান থেকেই আমার ভাগ্য আমাকে কোথায় নিয়ে যাবে। পিৎজা হাউজে আসার পর ইউনিফর্ম চেঞ্জ করেছিলাম। ম্যানেজার আমাকে পিৎজা হাউসের দরজার কাছেই দাঁড় করিয়ে বললেন, আজ তোমার প্রথম দিন, তাই তুমি ভিতরে আসা যাওয়া সবাইকে সম্মানের সাথে স্বাগত জানাবে। তারপরে আমার দিকে তাকিয়ে সে রেগে বলল, এটা কি রকম হলো? তুমি মেকআপ করে আসলা না কেন? আমি বললাম, সরি স্যার। তারপর ম্যানেজার আমাকে বলল, তুমি 10 মিনিটের ভিতরে করে আসবা। যাও যাও, তাড়াতাড়ি যাও। ম্যানেজারের কথা শুনে আমি টেনশনে পড়ে গেলাম, কারণ আমার মেকআপ ছিল না। সেখানে উপস্থিত আরেকটি মেয়ে তার মেকআপ নিয়ে এসে আমার মুখে খুব দ্রুত মেকআপ করে দিল। এবং তারপরে আমি যখন আয়নায় নিজেকে দেখলাম, আমি অবাক হয়ে গেলাম। আমি জানতাম না যে আমি এত সুন্দর। আমার গায়ের রং ফর্সা, কিন্তু একটু মেকআপ করার পর আমি পুরোপুরি উজ্জ্বল হয়ে উঠলাম। আয়নায় নিজেকে দেখছিলাম। তখন মেয়েটি বলতে শুরু করল যে, এই পিৎজা কোম্পানির মালিক তোমাকে শুধু তোমার সৌন্দর্যের জন্যই তোমাকে এখানে রেখেছে, নইলে কাজ করার জন্য তো অনেক লোক আছে। আমি তখন জানতে পারলাম যে আমি আমার যোগ্যতার জন্য নয়, আমার সৌন্দর্যের কারণেই এই কাজটি পেয়েছি। কাজের প্রথম দিনটি আমার জন্য খুব কষ্টের ছিল। আমি 3টা থেকে দরজায় দাঁড়িয়ে আছি। এখানে আসা নারী পুরুষদের স্বাগত জানাচ্ছি। মহিলাদের সংখ্যা খুবই কম। বেশিরভাগ পুরুষরাই এখানে আসত। শেষের দিকে আমার পায়ে খুব লাগছিল। তারপর প্রথম দিন ছুটি শেষে বাসে ধাক্কা খেতে খেতে রাত 12টার দিকে বাড়িতে পৌঁছালাম। মা জেগে আমার জন্য অপেক্ষা করছিল। আমি মায়ের সাথে বসে খাবার খেয়ে তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়লাম। আমি বাবাকে খুব মিস করছি। একটু সামান্য বিষয় নিয়ে আমি বাবার সাথে রাগারাগি করতাম। তারপরেও বাবা আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত। রাতে খাওয়া দাওয়া করে আমি পায়ের ব্যথায় ছটফট করতে করতে বুঝতেই পারিনি কখন যে ঘুমিয়ে পড়েছি। পরের দিন আবার 2টার দিকে বাসা থেকে বের হলাম।
আজ আমাকে দরজার কাছে দাঁড় না করিয়ে অর্ডার নেওয়ার কাজটি দেওয়া হয়েছিল। এই কাজটা আমার কাছে প্রথমে কিছুটা সহজ মনে হয়েছিল, কিন্তু কিছু সময় পর বুঝেছিলাম এই কাজটা মোটেও সহজ নয়। আমি যার কাছে অর্ডার নিতে যেতাম, প্রায় পুরুষরাই আমার দিকে হা করে তাকিয়ে থাকত, আর আমাকে এটা সেটা জিজ্ঞাসা করত আর হাসত, এবং জবাবে আমাকেও হাসতে হতো, কারণ এটাই এখানে কাজের নিয়ম। তারা ইচ্ছাকৃতভাবেই অর্ডার দিতে অনেক সময় নিত। মাঝে মাঝে অর্ডার দেওয়ার সময় আমার এত কাছে আসত যে তখন আমার খুব খারাপ লাগত। এখন আমি ভালোই বুঝতে পারছি যে এই পিৎজা হাউসটি ওয়েটারের কারণে চলত, কারণ এখানে প্রায় সবগুলো ওয়েটারই সুন্দরী সুন্দরী মেয়ে, যে কারণেই এখানে বেশিরভাগ পুরুষই আসত শুধুমাত্র মেয়েদের জন্য। এইভাবেই চলছিল আমার চাকরি। আমি সেখানে খুব ভালোই ছিলাম। এভাবে চলতে চলতে আমার চাকরির প্রায় 1 মাস হয়ে গেল। সেই 1 মাসে অনেক কিছু ঘটে, যা আমার জন্য খুবই অদ্ভুত ছিল। পুরুষদের অর্ডার দেওয়ার অজুহাতে কাছে আসা এবং ডবল মিনিং যুক্ত শব্দ ব্যবহার করা। কিন্তু এই চাকরির সবচেয়ে ভালো জিনিস হল বেতন ছাড়াও এই 1 মাসে প্রচুর টিপসের টাকা জোগাড় হয়েছিল। সেই টাকায় আমি বিদ্যুতের বিল মেটাতে ব্যবহার করি। ধীরে ধীরে পিৎজা হাউসের পরিবেশে অভ্যস্ত হয়ে পড়ি চাকরি করতে করতে। এরই মাঝে আমি একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করতাম। প্রতিদিন সন্ধ্যায় 5 জন ছেলে পিৎজা খেতে আসত, কোণার টেবিলে বসত। সেই টেবিলটা ছিল আমার ভাগে। আমি প্রতিদিন তাদের কাছে অর্ডার নিতে যেতাম। তারা 5 জনই 20 থেকে 22 বছর বয়সী, যারা আমার দিকে গভীর দৃষ্টিতে তাকাত। আজও যখন আমি তাদের কাছে অর্ডার নিতে গেলাম, তাদের একজন জিজ্ঞেস করে, তুমি এখানে বাধ্য হয়ে কাজ করো, তাই না? আমি হ্যাঁ বলে দিলাম। সে সাথে সাথে তার কার্ডটি বের করে আমার সামনে রেখে বলল, তোমাকে খুব ভদ্র মেয়ে বলে মনে হচ্ছে। যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় তবে দয়া করে আমাকে স্মরণ করিও। আশা করি উপকার পাবে। আমি কিছু না ভেবেই কার্ডটি তুলে আমার কোটের পকেটে রাখলাম। আমি যখন কার্ডটি নিলাম, সে তখন একটা মুচকি হাসি দিল। আমি জানতাম না যে এই হাসির ভিতরে এক অদ্ভুত ব্যাপার লুকিয়ে আছে। এই হাসির ভিতরেই আমার জীবনের সবচেয়ে কঠিন সময় আসবে। তারপরে এভাবেই বেশ কিছুদিন ছেলেগুলো আসতে থাকল। প্রতিদিন আমি তাদের অর্ডার নিতে যেতাম। তাদের একজন আমাকে মাঝে মাঝে বলতো, তুমি কত সুন্দর, সত্যিই তুমি একটি ভালো মেয়ে। একটু একটু করে কথা বলতে বলতে তাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেল। এইভাবে দেখতে দেখতে 2য় মাসও পার হয়ে গেল। একদিন চাকুরি থেকে বাড়ি ফেরার পর মা আমাকে বলল যে, মা মনিকা, তোর বড় দিদির একটা ভালো সম্বন্ধ এসেছে। তোর বড় দিদিকে দেখে অনেক পছন্দ করেছে, আর তারা তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে ফেলতে চাচ্ছে। মায়ের কথা শুনে আমি টেনশনে পড়ে গেলাম, কারণ সবেমাত্র আমি বাড়ির খরচ বহন করেছি। বিয়ের দায়িত্বের কথা ভাবতেও পারিনি। মা বলতে শুরু করেন, মা মনিকা, তোর কোম্পানি থেকে লোন নে। অনেক বড় কোম্পানি। লাখ টাকা লোন পেলেও তোর দিদির বিয়ে ভালোভাবে হয়ে যাবে। আমার বড় দিদি 26 বছর বয়সী, এবং মা তাকে নিয়ে খুব টেনশনে ছিলেন। এখন আমি কিভাবে মাকে বলবো যে আমি পিৎজা হাউজে ছোট একটা চাকরি করি? আমি কিভাবে লাখ টাকা জোগাড় করব? তাই আমি মায়ের কথার কোনো রিপ্লাই দেইনি। কিন্তু মায়ের চোখে আমার প্রতি আশার আলো স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমার মা নিশ্চিত ছিলেন যে আমি কোম্পানি থেকে লোন পাব। আর আমি ভাবছিলাম, আমার মিথ্যা আমাকে কিভাবে ফাঁসিয়ে দিয়েছে। পরের দিন আমি কাজের সময় সারাক্ষণ টেনশনে ছিলাম। যেটি আমার সাথে কাজ করা মেয়েটি লক্ষ্য করেছিল। সে আমাকে বলল, মনিকা, তোমার খুব মন খারাপ মনে হচ্ছে। তারপর আমি তাকে বলে দিলাম, ওরে দীপা, আমার খুব মন খারাপ। কারণ মা বলেছে আমার বড় দিদির বিয়ে দিতে হবে, আর এর সমস্ত দায় ভার আমার উপর। কারণ আমার তো বাবা নাই, কোনো ভাইও নেই। কিন্তু আমার কাছে এত টাকা নেই। আমার কথা শুনে সে বলল,
তাহলে এত খরচ করার কি দরকার? কোনো রকমভাবে বিয়ে দিয়ে দাও। ওর কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। ও ঠিকই তো বলছে। এত বড় করার কি দরকার? বাড়িতে এসে মাকে পরামর্শ দিলাম। দিদিকে সাধারণভাবে বিয়ে দিয়ে দাও। কিন্তু আমার কথা শুনে মা বলতে শুরু করলেন যে আমাদের অবস্থার কথা সবাই জানে না। ছেলের পরিবার আগে থেকেই যৌতুকের একটা লম্বা লিস্ট ধরিয়ে দিয়েছে। আর এখন যদি তোর দিদিকে খালি হাতে বিদায় দেই, তাহলে ওর শ্বশুর বাড়ির লোকেরা সারা জীবন ওকে কথা শোনাতে থাকবে। মায়ের কথা শুনে আমি রেগে গিয়ে বললাম, দিদির এমন জায়গায় বিয়ে দেওয়ার কি দরকার? আমার কথা শুনে মা রেগে গিয়ে বললেন, অনেক কষ্টে একটা ভালো সম্বন্ধ এসেছে, তাতেও তুই দোষ খুঁজছিস? আজ যদি তোর বাবা বেঁচে থাকতা, তাহলে এসব নিয়ে আমাকে ভাবতে হতো না। যে কোনো উপায়ে তিনি মেয়ের বিয়ের টাকা জোগাড় করতেন। মায়ের চোখে জল দেখে মনে খুব কষ্ট পেলাম। তিনি তো ঠিকই বলেছেন, বাবা বেঁচে থাকলে কোনো না কোনোভাবে টাকা জোগাড় করতেন। আমি মাকে ধরে কথা দিলাম যে আমি তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করে দেব। আমি নিজেও জানতাম না এত টাকা কোথায় পাবো আমি। বাবার ছায়া সত্যি সন্তানের জন্য বড় আশীর্বাদ। তারা নিজের জীবনের ঝুঁকি নিয়েও সন্তানকে জীবনের সব সুখ দেয়। আমার পক্ষে বাবার জায়গা নেওয়া খুব কঠিন ছিল। এভাবে টেনশনে এই দিনগুলো কেটে যাচ্ছিল। পিৎজা হাউসের ম্যানেজারের সাথে টাকার কথা বলেছিলাম, কিন্তু আমার কথা শুনে তিনি এমনভাবে আমার দিকে তাকালেন যে আমি নিজেই খুব হতবাক হলাম। কোথায় পাবো আমি এত টাকা? বুঝে উঠতে পারছিলাম না। আর এদিকে প্রতিদিন ওই ৫ জন ছেলে একসাথে আমাদের পিৎজা হাউজে পিৎজা খেতে আসত। একদিন পিৎজা খেতে এসে দেখল যে আমার মন খুব খারাপ। তারপর একটি ছেলে আমাকে জিজ্ঞেস করল, এই যে মনিকা ম্যাডাম, আপনার কি খুব মন খারাপ? আমি বললাম, জি ভাইয়া, আমার মন খুব খারাপ। তখন একটি ছেলে আমাকে জিজ্ঞেস করল, ম্যাডাম কেন আপনার মন খারাপ একটু জানতে পারি? তখন আমি আমার বোনের বিয়ের এত টাকা লাগবে মানে আমি আমার সমস্ত বিষয় তার কাছে বিস্তারিত বললাম। তারপর ওই ৫ জন ছেলের মধ্যে একটি ছেলে আমাকে বলল, আমি তোমার সমস্যাটা বুঝতে পেরেছি, কিন্তু এখানে টাকা পয়সার ব্যাপার তো। আচ্ছা যাই হোক, তুমি কোনো চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। কিছুক্ষণ পর ওই ৫ জন ছেলের মধ্য থেকে আরেকটি ছেলে আমাকে বলল, মনিকা তুমি যদি কিছু না মনে করো, তাহলে তোমাকে আমি একটি কথা বলতে চাই। তোমার তো ইমিডিয়েটলি ১,০০,০০০ টাকা প্রয়োজন, তাই না? তো আমি তোমার জন্য একটা বিষয় চিন্তা করেছি। তুমি যদি একটি কাজ করো তাহলে একদিনেই তুমি ১,০০,০০০ টাকা পাবে। আমি বললাম, কি কাজ ভাই? তখন ওই ছেলেটি বলল, তোমাকে বেশি কিছু করতে হবে না। তুমি একদিন আমরা ৫ জনের সাথে একটি পার্টি অনুষ্ঠানে নাচ গান করবে। জাস্ট এইটুকু করলেই তোমাকে আমরা ১,০০,০০০ টাকা দিয়ে দিব। আমি মনে মনে ভাবলাম, তাদের প্রস্তাবটা খারাপ না। একদিন না হয় তাদের সাথে আমি একটু নাচ গান করলাম পার্টি অনুষ্ঠানে, বিনিময়ে তো আমি ১,০০,০০০ টাকা পাব। আর এতে আমার বোনের বিবাহটা খুব সুন্দর করে হয়ে যাবে। মায়ের দুঃখ বুঝতে পারব। এই ভেবে আমি তাদের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। পরের দিন ওই ৫ জন ছেলের ঠিকানা অনুযায়ী পার্টি অনুষ্ঠানে চলে গেলাম। তাদের সাথে নাচ গান করব বলে তাদের সাথে নাচ গান করতে গিয়ে আমি সেখানে গিয়ে পুরো অবাক হয়ে গেলাম। আমি সেখানে নাচ গানের কোনো আয়োজনই দেখতে পেলাম না। সেখানে যাওয়ার পর ৫ জন ছেলে আমাকে স্বাগত জানিয়ে একটি রুমে তারা আমাকে প্রবেশ করালো। তাদের মধ্যে থেকে একটি ছেলে আমাকে বলল, মনিকা তোমার তো ১,০০,০০০ টাকা প্রয়োজন, তাই না? তো আজকে তোমাকে এখানে আনার মূল উদ্দেশ্য হচ্ছে, তুমি যদি আমাদেরকে একটু খুশি করো, তাহলে তোমাকে আজকে আমরা ১,০০,০০০ টাকা দিয়ে দিব। ছেলেগুলোর কথা শুনে আমার মাথায় আসমান ভেঙে পড়ল। আমি তখন কি করব বুঝতে পারছিলাম না। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল, যদি আমি সেখান থেকে বেঁকে যাই, তাহলে হয়তো ওরা আমার অবস্থা আরও খারাপ করে ফেলবে। বাধ্য হয়ে তাদের কথা শুনতে রাজি হয়ে গেলাম। আর এদিকে আমার ১,০০,০০০ টাকারও খুবই প্রয়োজন। ভাবলাম অল্প সময়ই তো, মাত্র কিছু সময় তো আমার ব্যয় হবে।
আর এর বিনিময়ে 1,00,000 টাকা পাব। তাদের প্রস্তাবে রাজি হওয়ার ফলে তারা একের পর এক আমার সাথে তাদের ইচ্ছা পূরণ করে যেতে লাগল। যখন পঞ্চম ছেলেটি তার অবস্থান তৈরি করতে যাবে, তখন আমি খুব ভয় পেয়ে যাই, কারণ তার অবস্থা খুব ভয়ঙ্কর ছিল। আমি তাকে অনেক কাকুতি মিনতি করেছিলাম, কিন্তু কোনো কাজ হল না। অবশেষে দীর্ঘক্ষণ আমার এখানে অবস্থান করার ফলে আমি গুরুতর অসুস্থ হয়ে যাই। তারপর তারা আমাকে মেডিকেলে ভর্তি করে। মেডিকেলে ভর্তি অবস্থায় দীর্ঘ 1 মাস পর আমি সুস্থ হয়েছিলাম। আর ওই ছেলেগুলো এর বিনিময়ে আমাকে 1,00,000 টাকাও দিয়েছিল এবং সাথে টিপস হিসেবে 50,000 টাকাও বোনাস দিয়েছিল। আমি এই সমস্ত টাকা মায়ের হাতে তুলে দিয়ে মায়ের দুঃখ মুছেছিলাম। আর এদিকে আমার বোনের বিয়েটাও ধুমধাম করে হয়েছিল। আমার বোনের বিয়ের মধ্যে আমার জীবনের চিত্রটা বারবার আমি দেখতে পেয়েছিলাম। কত কষ্টের টাকা দিয়ে আমি আমার বোনের বিয়ে দিয়েছিলাম। বন্ধুরা, ঘটনাটি ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটা ঘটনা। টাকার জন্য অবশেষে আমার নিজেকেই বিক্রি করতে হয়েছিল। পরিশেষে আমি তোমাদেরকে বলব বন্ধুরা, টাকা এমন একটা জিনিস যা মানুষকে অমানুষে পরিণত করে। টাকার কারণে মানুষের সম্মান বাড়ে, আবার টাকার কারণেই মানুষের সম্মান, ইজ্জত, এমনকি নিজেকেও অন্যের হাতে বিলিয়ে দিতে হয়। সবই নিয়তির খেলা। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে এই রকম ইন্টারেস্টিং একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অবশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভাবি আমাকে বলল, আনিস ভাই, তোমার ভাই তো কিছু পারে না। আমি অনেক অভাবে আছি। আমার মনে হয় তোমার ভাইয়ের কোনো কিছু নেই। আনিস ভাই, আমি অনেক পিপাসিত। আমি অনেক ক্ষুধার্ত। আমাকে কি তুমি একটু শান্তি করতে পারবা? এই বৃষ্টি ভেজা নির্জন রাতে এখানে কেউ নাই। আনিস ভাই, তুমি চাইলেই আমাকে কিন্তু খুশি করতে পারো। আমি তোমার কাছ থেকে একটু সুখ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি। ভাবির মুখ থেকে এরকম ধনের কথা শুনে আমার ভিতরে থাকা শয়তানটা জেগে উঠতে শুরু করল। কিছুক্ষণ পর আমার ভিতরে থাকা শয়তানটা আমার অবলা ভাবির সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনবা, তাহলে তোমরা অনেক মজা পাবা। বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমার নাম আনিসুর রহমান, আনিস ছদ্মনাম। আমার বয়স 25। আজকে আপনাদের সাথে যে ঘটনাটা বলবো সেটা আমার সাথে কিছুদিন আগে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। যার সাথে ঘটনাটি ঘটেছে তার নাম শাহানা। বয়স আনুমানিক 27 কি 28 হবে। সে দেখতে অনেক সুন্দরী, সুশ্রী। 27 কি 28 বছর বয়স হলে কি হবে, তার চেহারাটা দেখতে এখনো অনেক কিউট। সে ছিল পরমা সুন্দরী। তাকে যখনও দেখতাম তখনই আমার মনের ভিতরে কেমন জানি শুরু হতো তাকে পাওয়ার আশায়। আমার মন সব সময় ব্যাকুল হয়ে থাকত, কিন্তু ভয়ে তাকে কিছু বলতে পারতাম না, কারণ সে নিজেই ছিল বাড়িওয়ালি। কোনো সমস্যা হলে তো আমাকে বাড়ি থেকে বের করে দিবে। তার জামাই ছিল বাক্প্রতিবন্ধী, অর্থাৎ বোবা। তার জামাইয়ের চেহারাটা ছিল চিকন, একবারে লিকলিকে গাছের মতো। অর্থাৎ শাহানা ভাবির স্বামী হিসেবে যতটুকু প্রত্যাশা করেছিলেন, যতটুকু স্বপ্ন দেখেছিলেন, তার স্বামী তার ধারে কাছে নেই। তার মনে অনেক কষ্ট, কিন্তু সেই কষ্ট কাউকে কোনোদিন প্রকাশ করতে পারে নাই। শাহানা ভাবি না পারত তার সাথে মনের কষ্ট প্রকাশ করতে, না পারত মন খুলে কোনো কিছু বলতে,
কারণ বোবা মানুষেরা সাধারণত কানে কম শুনে। শাহানা ভাবির কোনো কিছুর অভাব নাই। অভাব শুধু একটু ভালোবাসার। কারণ শাহান ভাবি যাকে বিয়ে করেছে সে ছিল একজন বাক প্রতিবন্ধী। আর বিশেষ কিছু মুহূর্ত আছে সেখানেও সে ছিল একেবারেই অকর্মঠ। শাহানা ভাবির হয়তো পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না, যে কারণেই টাকার লোভে পড়ে এমন একটা বাক প্রতিবন্ধী মানে বোবা ছেলের কাছে তার বাবা মা তাকে বিয়ে দিয়েছে। তার স্বামী না বুঝত তার মনে ভাষা, না বুঝত তার মনের দুঃখ। শাহানা ভাবি মানসিকভাবে খুব পেরেশানিতেই ছিলেন। আমি ছিলাম তখন তাদের বাসার ভাড়াটিয়া। শাহানা ভাবি এবং তার হাজব্যান্ড ছিল এই বাসার মালিক। যখন থেকেই এই বাসাতে আমি ভাড়াটিয়া হিসেবে উঠলাম তখন থেকেই শাহানা ভাবির প্রতি আমার একটা অন্যরকম ইমেজ কাজ করত। একদিন 2 দিন করে এইভাবে 1 মাস কেটে এই বাসায় আস্তে আস্তে শাহানা ভাবির সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। সব সময় হাসি মুখে কথা বলার চেষ্টা করি। মাঝে মধ্যে শাহানা ভাবির জন্য অনেক সুন্দর সুন্দর গিফট এনে তাকে উপহার দেওয়ার চেষ্টা করতাম। তাতে শাহানা ভাবি অনেক খুশি হতো। আমার কাজ ছিল যে করেই হোক শাহানা ভাবির মন পাওয়া এবং তার সাথে একটু আনন্দ বিনোদন করা। আস্তে আস্তে শাহানা ভাবির পরিবারের সঙ্গে খুব ভালো করে মিশতে শুরু করলাম। এইভাবে আরও 3 মাস কেটে গেল। তারপর একদিন শুক্রবার ছিল, নামাজ পড়তে যাব। তাড়াতাড়ি করে গোসল করে ছাদে গেলাম জামাকাপড় শুকাইতে। আর তখনই দেখি শাহানা ভাবি ভেজা জামা কাপড় শুকানোর জন্য ছাদে গেল। শাহানা ভাবি যে মাত্র গোসল করে আসছে সেই জন্য তাকে অনেক চমৎকার দেখাচ্ছে। তার আগে কোনোদিনও আমি তাকে ওইভাবে ওই চোখে দেখিনি। তখন আমি মনে মনে একটু বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। তারপর শাহানা ভাবির সাথে কিছুক্ষণ কথা বললাম। শাহানা ভাবি কি মিষ্টি আমার সাথে কথা বলে, কথা শুনলেই আমার মনটা জুড়িয়ে যেত। কিছুক্ষণ পর আমি ছাদ থেকে নেমে বাসায় চলে আসলাম। ছাদের মধ্যে শাহানা ভাবিকে যে সুন্দর দেখাচ্ছিল, চোখের মধ্যে শুধু সেটাই ভাসছিল। শুয়ে শুয়ে কল্পনাতে শাহানা ভাবিকে স্বপ্ন দেখছিলাম। আর মনে মনে ভাবলাম শুধু কল্পনা দেখলেই হবে না, শাহানা ভাবিকে তো আমার অনেক পছন্দ। কিভাবে আমি তার সাথে একটু মজা করতে পারি। মনের মধ্যে শুধু একটাই চিন্তা, কিভাবে শাহানা ভাবিকে আমি আপন করে কাছে পেতে পারি। এইভাবে ভাবতে ভাবতে ঘুম চলে আসলো। আর এদিকে আমি সুযোগ খুঁজতে থাকি। একদিন রাতের বেলা বাসায় ফিরলাম। আর কি যেন মনে করে শাহানা ভাবির রুমের দিকে গেলাম। আর শাহানা ভাবির রুমের দিকে একটু এগুতেই শুনতে পেলাম রুমের ভিতর থেকে কেমন যেন একটা অদ্ভুত অদ্ভুত শব্দ বাতাসে ভেসে আসছে। তারপর একটু কান পেতে শোনার চেষ্টা করলাম ভিতরে কি হচ্ছে। কান পেতে শাহানা ভাবির কথা শুনতে পেলাম। তখন শাহানা ভাবি তার স্বামীকে বলছে, তুই পারবি নাতে আমাকে বিয়ে করেছিলে কেন? কেন আমার জীবনটা এইভাবে নষ্ট করলি? তোর কোনো কিছু নাই, তাহলে তুই এই রাস্তায় আগালে কেন? কেন বিয়ে করে আমার জীবনটাকে তুই তেজপাতা বানিয়ে দিয়েছিস? এইভাবে শাহানা ভাবি বলতাছে তার জামাইকে। কথাগুলো শুনে আমার তখন খুব খারাপ খারাপ লাগছিল। কারণ শাহানা ভাবি তার স্বামীর কাছ থেকে কোনো কিছুই পায়নি, একমাত্র হতাশা আর গ্লানি ছাড়া। তারপর মনে মনে ভাবলাম, শাহানা ভাবিকে তো দেখছি ভালোই ক্ষুধার্ত, তার তো অনেক কিছুর অভাব, তাহলে তো একটা সুযোগ নেওয়াই যায়। মনে মনে ভাবলাম, সময় এবং সুযোগ বুঝে শাহানা ভাবিকে ঢিল মারতে পারলেই কাজ হয়ে যাবে। বিষয়টা ভাবতে ভাবতে আস্তে আস্তে রুমে চলে গেলাম। আমি অনেক ক্লান্ত ছিলাম, তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। পরে আমি সুযোগ খুঁজতে থাকি। তারপর আরেক দিন ছাদে পাইলাম শাহানা ভাবিকে। পরে তাকে চোখের ইশারায় অনেক কিছু বোঝাতে চাইলাম। সে বুঝতে পেরেছে কিনা তা জানি না। তারপর আস্তে আস্তে শাহানা ভাবির কাছে গিয়ে বললাম, ভাবি কেমন আছেন? তারপর ভাবি বলল, জি আনিস ভাই, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বললাম, ভাবি, জি আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। পরে আমি ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি আপনাকে দেখে খুব হাস্যোজ্জ্বল মনে হয়, কিন্তু আপনার ভিতরে কেন জানি আমার মনে হচ্ছে
আপনি অনেক কষ্টে আছেন, কিন্তু কাউকে বোঝাতে দেন না। আমার কথা শুনে ভাবি বলল, আরে আনিস ভাই, আপনি কি বলছেন এসব? আমি খুব ভালো আছি, খুব সুখে আছি। আমি বললাম, না না ভাবি, আমি কিন্তু জানি আজকে রাতে তুমি ভাইয়ের সাথে কি করেছ। আমি কিন্তু সব শুনেছি। তুমি কিন্তু ভাইয়ের সাথে মোটেও সুখে নাই। ইচ্ছে করলে ভাবি, তুমি কিন্তু সুখে থাকতে পারো। তোমার জন্য আমার সকল দরজা খোলা। আমার কথা শুনে ভাবি একটা মুচকি হাসি দিলেন। তারপর আমি ভাবির হাসির দেখে বললাম, ভাবি হাসিটা খুব সুন্দর। আর ভাবিও একটু খোঁচা দিয়ে বলল, কি ব্যাপার, আমাকে কি পটানো হচ্ছে নাকি? হ্যাঁ, আমি বললাম, আপনাকে আসলেই সুন্দর লাগে। শাহানা ভাবি বলল, আসলেই আমি সুন্দর? এতদিন তো বলো নাই। আমি বললাম, এতদিন সাহস পাই নাই ভাবি। শাহানা ভাবি বলল, ও আচ্ছা, এই কথা। আমি বললাম, আপনার অনেক কিছুই ভাল লাগে আমার ভাবি। শাহানা ভাবি বলল, তাই? বলো তো দেখি কি কি ভালো লাগে। আমি বললাম, কিছু মনে করবেন না তো? তাইলে বলবো। শাহানা বলল, আরে হো না, বলো, শুনতে ভালোই লাগছে। আমি বললাম, বলবো আরেক দিন। শাহানা ভাবি বলল, ওকে, আশায় থাকলাম। পরে আমি বাসায় চলে আসলাম আর সুযোগ খুঁজতে থাকলাম কিভাবে কোথায় শাহানা ভাবিকে বসে আনা যায়। এইসব ভাবতে ভাবতে পরের দিন ভাবিকে একা পাইলাম বাসার সামনে। পরে ইশারা দিলাম, খুব সুন্দর লাগছে। তারপরেও আমার মাথা থেকে তো ভূত সরছেই না, আর ভাবিকেও ভাগে পাচ্ছি না। এইভাবে কেটে গেল আরও একদিন। পরে একদিন তাদের বাসায় অনেক মেহমান আসলো, আমারেও দাওয়াত দিল। পরে দুপুরের সময় মতো খাইতে গেলাম। গিয়ে দেখি বাসায় অনেক মানুষ। পরে দাঁড়িয়ে রইলাম, আর শাহানা ভাবি আমাকে দাঁড়িয়ে রইছি দেখতে পেয়ে বলল, আরে আনিস ভাই, এইদিকে এসো, বাড়িতে অনেক মেহমান, তাদেরকে খাওয়া দাওয়া করাতে একটু হেল্প করো। আমি বললাম, আসছি ভাবি। বলেই আমি ভিতরে গেলাম, আর দেখলাম ভাবি খাবার বাড়তাছে। হঠাৎ আমার চোখ গেল ভাবির দিকে, আর চোখ সরাতে পারছি না, কোনো মতেই না। আমার চাহনি দেখে ভাবি একটা মুচকি হাসি দিল। এইভাবে আমি এই দিন খাবার দাবার করে মেহমানদেরকে বিদায় দিয়ে চলে গেলাম বাসায়। পরের দিন ভাবি আমারে ডাকল, আর তখন আমি লক্ষ্য করলাম ভাবির চোখের আগুনের মতো হয়ে আছে। কাছে যেতেই বলল, আনিস ভাই কেমন আছেন? আমি বললাম, ভালো আছি। আপনি কেমন আছেন? শাহানা ভাবি বলল, আমিও ভালো আছি। তারপর বলল, আর কি খবর তোমার? আমি বললাম, এই তো আছি বেশ ভালোই। শাহানা ভাবি বলল, তোমারে একটা কথা কই, রাখবা? আমি বললাম, ভাবি বলেন, কি বলতে চান? শাহানা ভাবি বলল, আমার না কথা বলার মতো কেউ নাই, আর আপনি তো জানেনই আমার স্বামী কথা বলতে পারে না, মানে বাক প্রতিবন্ধী। তুমি আমার বন্ধু হবে। আমি তো মনে মনে ভীষণ খুশি হইলাম। খুশি হয়ে আমি বললাম, হে, হতে পারি, কোনো সমস্যা নাই। তারপর থেকে আমি শাহানা ভাবির বন্ধু হয়ে গেলাম। প্রতিদিন তার সাথে আমার অনেক কথা হতো। আস্তে আস্তে আমরা এভাবে এগুতে এগুতে বন্ধুর চাইতেও আরও বেশি হয়ে গেলাম। একদিন শাহানা ভাবি আমাকে বলল, আনিস ভাই, আমার তো অনেক কিছুর অভাব। আপনার ভাই বাক প্রতিবন্ধী, সে তো কিছুই পারে না। আপনি যদি আমাকে একটু খুশি করতেন, তাহলে আমার কাছে অনেক ভালো লাগত। আমি বললাম, ভাবি, আপনি কি বলতে চাচ্ছেন? একটু ক্লিয়ার করে বলেন। তারপর ভাবি আমাকে বলল, ভাই, আজকের রাত্রে আমাদের বাসায় আইসেন, তাহলে সব বুঝতে পারবেন। আমি তো মনে মনে মহা খুশি, কারণ এত দেখছি মেঘনা চাইতেই জল। ভাবি আমাকে বলল, আনিস ভাই, তোমার ভাই তো কিছু পারে না। আমি অনেক অভাবে আছি। আমার মনে হয়
তোমার ভাইয়ের কোনো কিছু নেই। আনিস ভাই, আমি অনেক পিপাসিত। আমি অনেক ক্ষুধার্ত। আমাকে কি তুমি একটু শান্তি করতে পারবা? এই বৃষ্টি ভেজা নির্জন রাতে। এখানে কেউ নাই। আনিস ভাই, তুমি চাইলেই আমাকে কিন্তু খুশি করতে পারো। আমি তোমার কাছ থেকে একটু সুখ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি। ভাবির মুখ থেকে এই রকম ধরনের কথা শুনে আমার ভিতরে থাকা শয়তানটা জেগে উঠতে শুরু করল। ওমা, হঠাৎ করে দেখি ভাবি নিজেই আমার সাথে কেমন জানি আচরণ করতে শুরু করল। আমি তো ভাবির আচরণ থেকে পরই অবাক। ভাবির এইরকম আচরণ দেখে আমার অবস্থা আরো খারাপ হয়ে যেতে লাগল। তারপর বন্ধুরা, ভাবি আমাকে শেষ পর্যন্ত এমন অবস্থা করেছিল যা আমার পরিপূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। নিয়ন্ত্রণ হারিয়ে তারপর ভাবি আর আমি হারিয়ে গেলাম অন্য এক দুনিয়ায়, যেখানে শুধু সুখ আর সুখ। পৃথিবীতে যদি সুখের রাজ্য থাকে, আমার মনে হয় তাহলে সেটাই, যেখান থেকে ফেরত আসতে মন চায় না। তারপরেও প্রকৃতির নিয়মে কিছুক্ষণ চলার পরেই সেই সুখ আর চিরন্তন হয় না, সেটা নষ্ট হয়ে যায়। আবার মানুষ স্বাভাবিক অবস্থায় চলে আসে। সেই সুখটা সব সময় থাকে না, একটা পর্যায়ে এসে নষ্ট হয়ে যায়। আমার অবস্থা তাই হয়েছিল। ভাবি অনেক খুশি হয়েছিল আমার সেই মহাযজ্ঞে। বন্ধুরা, তারপর থেকেই 3 থেকে 4 মাস আমার তার সাথে এরকম পরিস্থিতি হয়েছিল। আমি খুব সুখে আছিলাম, খুব আনন্দে পেয়েছিলাম। বন্ধুরা, সময়টা ছিল আমার কাছে খুবই আনন্দঘন, স্মরণীয়, স্মৃতিযোগ্য। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে এই রকম ইন্টারেস্টিং একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অবশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। গভীর রাতে ঘুমের মধ্যে আমি অনুভব করলাম কেউ আমার সাথে যেন ভিন্ন রকম কিছু করার চেষ্টা করছে। এরকম পরিস্থিতিতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে দেখি কাকিমা আমার সাথে কেমন জানি করছে। আমি বললাম, কাকিমা, আপনি আমার সাথে কি করছেন? কাকিমা আমাকে বলল, আমি তোমার সাথে কি করছি তুমি দেখছো না? তুমি এত কথা বলতেছ কেন? আমি যা করছি তুমি আমাকে তা করতে দাও। কাকিমার ধমকে আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি বললাম, আচ্ছা ঠিক আছে কাকিমা, তোমার যা মন চায় তা কর। তারপর হঠাৎ করে কাকিমা যেন একটু উন্মাদ হয়ে গেল। উন্মাদ হয়ে কাকিমা এই ঝড় বৃষ্টির রাতে আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি গল্পটি শুনিয়ে তোমরা অনেক মজা পাবে। বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি ফারদিন। এটা আমার ছদ্মনাম। বর্তমানে আমার বয়স 25। আজকে আমি তোমাদের মধ্যে যে গল্পটি বলল তখন আমার বয়স ছিল 13 কিংবা 14। আমার কাকা ছিল একজন ছোটখাটো ব্যবসায়ী। মাঝে মধ্যেই কাকা যখন ব্যবসার কাজে বিভিন্ন জায়গা চলে যেত তখন 3 দিন 4 দিন এমনকি 1 সপ্তাহ পর্যন্ত বাহিরে থাকত। যখনই কাকা বাড়িতে থাকত না তখনই কাকিমাদের বাসায় আমাকে থাকতে হতো। কারণ এক হচ্ছে কাকিমার বিয়ে হয়েছে, মাত্র বছর 2 হয়েছে। কাকিমার এখনো কোনো সন্তানাদি হয় নাই। 2 হচ্ছে কাকিমা একলা একলা থাকতে অনেক ভয় পেত। কাকা যখন ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় চলে যেত, বাড়িতে আসতে পারত না, তখন কাকিমা একলা একলা রাতে থাকতে পারত না, খুব ভয় পেত। আমাদের বাড়িটা খুব নির্জন ছিল। আমাদের বাড়িতে আর কোনো ছেলে মেয়ে ছিল না। আমার কাকা তো সবে মাত্র কিছুদিন হয়েছে বিয়ে করেছে, আর আমি আমার বাবার একমাত্র সন্তান।
আমাদের কোনো ভাই বোন ছিল না। আমাদের বাপ চাচারা মোট 2 জন। আমার আব্বু এবং আমার কাকা। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই বাড়িতে 14-15 বছরের ছেলে যদি থাকে তাহলে শুধুমাত্র আমি। রাত্রে কাকিমা যখন একা একা বাসায় থাকত তখন কাকাই আমাকে বলতো যে, তোর কাকিমা একা একা থাকলে সে অনেক ভয় পায়। বাড়িতে তো আমাদের অন্য কোনো মানুষ নাই। তুই আমাদের ভাইয়ের ছেলে হলে কি, আর আমার ছেলে হলে কি? তুই তো আমাদের একমাত্র ছেলে। তুই তো জানোস যে আমি একটা ছোটখাটো ব্যবসা করি। আমাকে মাঝে মধ্যেই ব্যবসার কাজে বাহিরে থাকতে হয়। যখন আমি বাহিরে থাকি তখন তুই আমাদের বাসায় থাকবে। কারণ তোর কাকিমা রাত্রিবেলায় একা একা থাকতে পারে না। আর তাছাড়াও তোর কাকিমা প্রেসারের রোগী। আমি যখন বাড়িতে থাকব না তখন তুই আমাদের বাসায় গেস্ট রুমে থাকবে। আর তোর কাকিমার কাছ থেকে টাকা নিয়ে যা বাজার সদাই লাগে সবকিছু করে দেবে। আর তোর কাকিমার দেখাশোনা করবে। ঠিক আছে? আমি বললাম, ঠিক আছে কাকা। কাকিমার যা যা বাজার লাগে সবকিছু আমি করে দিব। এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তারপর থেকেই বন্ধুরা, কাকা যখন বাড়িতে থাকতো না তখন কাকাদের এখানে আমাকে থাকতে হতো। কাকিমা যে রুমে থাকত ঠিক পাশের রুমেই আমি থাকতাম। কিন্তু আমি যখনই কাকাদের রুমে যেতাম, অর্থাৎ কাকার এখানে রাতে থাকতে যেতাম, তখনই কাকিমা আমাকে ডেকে নিয়ে যেত তার রুমে এবং আমাকে নিয়ে গল্প করত। অনেকক্ষণ টিভি দেখত। আমার কাকিমা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেখা করেছে। আর এদিকে আমি ক্লাস 8-এ পড়তাম। মাঝে মধ্যে কাকিমা আমাকে পড়াতো বটে, তবে বেশিরভাগই কাকিমা আমাকে নিয়ে গল্প করত এবং বিভিন্ন রোমান্টিক মুভি দেখত। একদিন আমি কাকির এখানে থাকতে গেলে কাকিমা আমাকে বলল, বাবা ফারদিন, আজকে তুমি আমার এখানে থাকবে। বাইরে যে ঝড় বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে তাতে আমি খুব ভয় পাচ্ছি। আমি বললাম, কাকিমার সমস্যা কি? বাহিরে বজ্রপাত থাকলেও তো সমস্যা নাই। চতুর্দিকে তো বিল্ডিং। আপনার কোনো ভয় নাই। তারপরও কাকিমা বলল, বাবা ফারদিন, তোমাকে আমি যা বলছি তুমি তাই কর। আমার আজকে খুব একটা ভালো লাগছে না। তুমি আজকে আমার পাশে থাকবা, তা না হলে আমার খুব খারাপ লাগবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে কাকিমা, তোমার যেহেতু খারাপ লাগছে তাহলে তো নিশ্চয়ই তোমার পাশে আমাকে থাকতে হবে। কিছুক্ষণ পর কাকিমা আমাকে বলল, বাবা ফারদিন, অনেকদিন ধরে তোমার সাথে আমার গল্প গুজব আড্ডাবাজি হয়নি। আজকে তোমাকে নিয়ে আমি অনেক আড্ডা দিব। আমি বললাম, কাকিমা আমি খুব একটা বেশি আড্ডা দিতে পছন্দ করি না। তারপর কাকিমা আমাকে বলল, আজকে আমার সাথে তোমাকে আড্ডা দিতেই হবে। কাকিমার অনেক জোড়াজুড়িতে আমি আড্ডা দিতে রাজি হয়ে গেলাম। তারপর আমি বললাম, কাকিমা আমি তোমার সাথে আড্ডা দিতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কাকিমা আমাকে বলল, বাবা ফারদিন কি শর্ত তোমার? আমি বললাম, কাকিমা, আমার আব্বুকে আমি অনেক দিন ধরে বলছি আমাকে একটা মোবাইল কিনে দিতে, কিন্তু আমার আব্বু আমাকে কোনো মোবাইল কিনে দেয় না। কাকিমা, তোমার সাথে আমি সারা রাত ধরে আড্ডা দিব। তুমি যতক্ষণ মন চায় ততক্ষণ আড্ডা দিব, কিন্তু তোমাকে আমার একটি মোবাইল কিনে দিতে হবে। আমার কথা শুনে কাকিমা হা হা করে একটা হাসি দিল। আমি বললাম, কাকিমা, তুমি হাসলা কেন? তারপর কাকিমা আমাকে বলল, আরে ফারদিন, এটা কোনো ব্যাপার হলো? তোকে আমি কালকে একটা মোবাইল কিনে দিব, কিন্তু আমারও একটা শর্ত আছে। যদি আমার শর্তটা তুই মানতে পারিস। আমি বললাম, কাকিমা, তোমার আবার কিসের শর্ত? ঠিক আছে, যদি তুমি আমাকে মোবাইল কিনে দাও তাহলে তুমি যে কোনো শর্ত দাও, আমি মেনে নিব। তারপর কাকিমা বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে রাত্রে আমি যা বলি তোমাকে তাই করতে হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যদি তুমি আমাকে মোবাইল কিনে দাও তাহলে তুমি যা বলবে আমি তাই করব। এভাবে কাকিমার সাথে কথা বলতে বলতেই গল্প করতে করতে সময় কেটে যাচ্ছে, কখন তা বলতে পারতেছি না। গল্প করতে করতেই আমি লক্ষ্য করলাম
কাকিমা আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে রয়েছে। কাকিমার তাকানোর মধ্যে যেন একটা রহস্য লুকিয়ে আছে। আমি বললাম, কাকিমা যা মন চায় তা করুক। কাকিমা যা বলে আমি তাই করব। এর বিনিময়ে তো আমি একটা মোবাইল পাব। এই ভেবে কাকিমার শর্তে রাজি হয়ে গেলাম। তারপর আমি কাকিমাকে বললাম, কাকিমা এবার বলো তোমার সত্যটা কি? কাকিমা বলল, আরে ফারদিন, এত তাড়াহুড়া করছে কেন? আস্তে আস্তে তোমাকে আমি সব বলছি। আমার যে কি শর্ত তা তুমি রাত হলেই বুঝবে। এবার চলো আমরা শুয়ে পড়ি। আর এদিক দিয়ে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে বাহিরে। কিছুক্ষণ পর কাকিমা আমাকে বলল, বাবা ফারদিন, আজকে আমার খুব খারাপ লাগছে। এই যে এই মলমটা নাও। এই মলমটা নিয়ে আমাকে একটু আমার মাথায় মালিশ করে দাও। তাহলে মনে হয় একটু ভালো লাগবে। তারপর আমি আর কি করুম? বাধ্য ছেলের মতো হয়ে আমি কাকিমার মাথায় মালিশ করতে শুরু করলাম। একদিকে আমি মালিশ করতেছি, আরেকদিকে কাকিমা কেমন যেন অদ্ভুত অদ্ভুত আওয়াজ করতেছে। আমি বললাম, কাকিমা তুমি এরকম অদ্ভুত আওয়াজ করতেছ কেন? কাকিমা বলল, আরে বাবা তুই এটা বুঝবে না। তোকে যা বলছি তাই কর। আমি বললাম, ঠিক আছে কাকিমা। এই বলে বাধ্য ছেলের মত কাকিমার শিখানো অনুযায়ী আমি তাকে মালিশ করতে শুরু করলাম। এভাবে মালিশ করতে করতে কাকিমা হঠাৎ করে ঘুমিয়ে পড়ল। আমিও ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে ঘুমের মধ্যে আমি অনুভব করলাম কেউ আমার সাথে যেন ভিন্ন রকম কিছু করার চেষ্টা করছে। এরকম পরিস্থিতিতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে দেখি কাকিমা আমার সাথে কেমন জানি করছে। আমি বললাম, কাকিমা আপনি আমার সাথে কি করছেন? কাকিমা আমাকে বলল, আমি তোমার সাথে কি করছি তুমি দেখছো না? তুমি এত কথা বলতেছ কেন? আমি যা করছি তুমি আমাকে তা করতে দাও। কাকিমার ধমকে আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি বললাম, আচ্ছা ঠিক আছে কাকিমা, তোমার যা মন চায় তা কর। তারপর হঠাৎ করে কাকিমা যেন একটু উন্মাদ হয়ে গেল। উন্মাদ হয়ে কাকিমা এই ঝড় বৃষ্টির রাতে আমাকে তার সাথে তাল মিলাতে বলল। অর্থাৎ সে যা যা আমাকে বলল আমি তাই যেন করতে লাগলাম। কারণ আমি যদি কাকিমার কথা না শুনি তাহলে তো কালকে কাকিমা আমাকে মোবাইল কিনে দিবে না। একটা মোবাইলের আশায় কাকিমা যা বলতেছে আমাকে তাই করতে হয়েছে। তারপর কাকিমা আমার সাথে এরকম ধরনের কাজ করতে লাগল, যার ফলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যেতে লাগল। তারপর আমি কাকিমাকে বললাম, কাকিমা তুমি আমাকে যে কাজ করার ইঙ্গিত দিচ্ছা সেটা করা কি ঠিক হবে? কাকা জানতে পারলে মনে কষ্ট পাবে। তারপর কাকিমা আমাকে বলল, ফারদিন, তোমার কি মোবাইল লাগবে না? আমি বললাম যে, কাকিমা লাগবে। তোমার যদি মোবাইল লাগে তাহলে তোমাকে আমার সাথে আজকে একটা কিছু করতে হবে। তাহলেই কেবল তুমি মোবাইল পাবে। তারপর কাকিমা আমার সাথে এমন কিছু করল যে আমার মুখে ভাষায় প্রকাশ করা অসম্ভব। আমিও তখন নিয়ন্ত্রণ হারিয়ে যা করার তাই হল। তারপর কাকিমার ইচ্ছামত আমার সাথে অনেকক্ষণ বিনোদন করল। তারপর একটা পর্যায়ে তিনি ক্লান্ত হয়ে গেলেন। তারপর আমি কাকিমাকে বিনয়ের সাথে বললাম, কাকিমা কাকার সাথে কখনো এরকম কিছু বলবেন না। আপনাকে অনুরোধ করলাম। কাকা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। তারপর কাকিমা বলল, আরে পাগল তুমি এই বিষয় নিয়ে কোনো চিন্তা করো না। তুমি তো আমার কথায় রাখছো তাই না? তোমার কাকা জানবে কি করে? এখানে তুমি আর আমি ছাড়া তো কেউ নাই। ফারদিন তুমি অনেক সুন্দর। তোমাকে আমার অনেক পছন্দ। তুমি কিউট একটা ছেলে। তোমাকে আমি অনেক ভালোবাসি। কিন্তু আমি তোমাকে কখনো বলতে পারি নাই। তোমাকে নিয়ে বিনোদন করা আমার অনেক দিনের শখ। আজকে তুমি আমার ইচ্ছা পূরণ করবে। ঠিক আছে ফারদিন। বন্ধুরা তারপর আমি আর কি করব? আমিও তো একজন মানুষ। আমারও তো কিছু না কিছু আছে। তারপর যা হবার তাই হলো। অনেকক্ষণ বিনোদনের পর ক্লান্ত হয়ে পড়লাম। বন্ধুরা দিনটি ছিল আমার জন্য অনেক রোমান্টিক, স্মরণীয়। বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমি আবার আসব তোমাদের মধ্যে নতুন কোনো গল্প নিয়ে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে
তাহলে একটি লাইক দাও। বন্ধুরা, এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। পরিশেষে তোমাদের সকলের নেক হায়াত কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।